কি রে রিমি, এমন আস্তে আস্তে কাজ করছিস কেন? একটু দ্রুত হাত চালা। আমার হাত দুটো তো এখনো অনেক ছোট মা। এত ছোট হাত দিয়ে আর কত জোরে কাজ করব বলো তো? সে না হয় বুঝলাম, কিন্তু তোর মুখটাও তো অনেক ছোট। তাহলে ছোট মুখে এত পাকা পাকা কথা বলিস কি করে শুনি? তুমি যে কি বলো না মা, কথা তো মুখ দিয়েই বলতে হয়। কথা বলতে তো আর কষ্ট হয় না, আর গায়ে বলও লাগে না। পাকা মেয়ে একটা, মুখ না চালিয়ে হাত চালা, কাজে দেবে। রিমি, তাড়াতাড়ি গমগুলো পরিষ্কার কর মা, না হলে বৃষ্টির পানিতে ভিজে যাবে যে। শুনেছিস মেঘ কেমন গর্জন করছে? হ্যাঁ মা, আর গল্প করলে হবে না, জলদি জলদি হাত চালাতে হবে, না হলে এগুলো ঘরে তুলতে পারবো না, সব পানিতে ভিজে যাবে। হ্যাঁ রে মা, জলদি হাত চালা, কে জানি তোর বাবা কোথায় বসে আছে। মা, বাবা মনে হয় মাঠে ধান দেখতে গেছে। তুমি নাও মা, গমের বস্তাগুলো ঘরে রেখে আসো। আমি অত বড় বস্তা তো ঘরে তুলতে পারবো না। তোকে তুলতে হবে না রে মা, তুই গমগুলো বস্তায় ভরে দে, আমি ঘরে রেখে আসছি। রিমি ছোট্ট হাতে গমগুলো গোছাতো আর তার মা বস্তাগুলো ঘরে তুলতো। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই তারা গম নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ল। ওইদিকে রিমির বাবা মাঠে ধান খেতে কাজ করছিলেন। বাতাসের ঝাপটায় ধানের কাণ্ডগুলো দুলছিল। চলো রামুদা, দেখো কিভাবে বাতাস শুরু হচ্ছে, মনে হচ্ছে কালবৈশাখীর ঝড় শুরু হবে গো। হ্যাঁ রে দিনু, ধানগুলো মাত্রই এই ফুল দিতে শুরু করেছে। এখন যদি ঝড় হয় তাহলে তো সব ধানের ফুলগুলো ঝরে পড়বে রে, আর ধান সব চিটে হয়ে যাবে। হ্যাঁ গো রামুদা, এবার ধানগুলো তো দেখে মনে হচ্ছিল বাম্পার ফলন হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে ঝড়ে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ রে দিনু, কি আর করার, বাতাস পেলেই ধান গাছগুলো সব মাটিতে পড়ে যাবে। চাষিরা তো এবার মনে হচ্ছে না খেয়ে মরে যাবে। চলো রামুদা, বাতাস বেড়ে যাচ্ছে, আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। ওই যে দেখো, বিদ্যুৎও চমকাচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি ফিরি, যা হবার পরে দেখা যাবে। হ্যাঁ গো দিনু, চলো চলো, এই ঝড়ের মধ্যে মাঠে বসে থাকা একেবারেই নিরাপদ হবে না, চলো চলো। এরপর ধান ক্ষেতের পাশ থেকে দ্রুত রামু আর দিনু তাদের নিজ নিজ বাড়ির দিকে ফিরল। আয়েশা, ও আয়েশা। ওগো, তুমি এসেছো? আমি কত চিন্তায় ছিলাম জানো, চিন্তা একেবারে কাঠ হয়ে গেছি। এতে এত ভয় পাওয়ার কি আছে, আমি তো আর ছোট মানুষ নই। ও মা, ভয় পাবো না? আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, ঝড় বৃষ্টি হচ্ছে, আর এমন সময় তুমি বাইরে, তাই ভয় করবো না? হ্যাঁ গো, বুঝেছি বুঝেছি। তা গমগুলো কি সব ঘরের মধ্যে এনেছো? গমের গায়ে আবার কোনো বৃষ্টির পানি লাগেনি তো? হ্যাঁ, আমি আজই সব পরিষ্কার করে ঘরে তুলেছি, কিন্তু ঘরে তুললে কি হবে বলো? ঘরের যে অবস্থা, জায়গায় জায়গায় ফুটো, বিভিন্ন জায়গা থেকেই পানি গড়িয়ে পড়ছে। হ্যাঁ গো আয়েশা, তুমি ঠিকই বলেছ। কি করব বলো, এত কষ্ট করেও দুবেলা দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারি না, সেখানে আর চাল সরাই করব কিভাবে? বাবা, তুমি এসেছো? জানো বাবা, আমার না খুব ভয় করছে। কেন রে মা, তোর ভয় করছে কেন? দেখো না বাবা, বাইরে কেমন জোরে জোরে ঝড় হচ্ছে। যদি আমাদের এই ঘরটা ভেঙে পড়ে, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। ঘরটার যে অবস্থা, ভেবেছিলাম এবার ধান বিক্রি করে ঘরটা ঠিক করব, কিন্তু এই ঝড়ের পর ধান থাকবে কিনা কে জানে। রিনি মা, মা আমার, তুই আমার কাছে এসে বস, অত ভয় পেতে হবে না, আমি আর তোর বাবা তো তোর সাথেই আছি। দেখো না মা, বাইরে কি জোরে ঝড় করছে। ঝড়ে যদি ঘর উড়িয়ে নিয়ে যায়, তাহলে তো তোমরাও কিছু করতে পারবে না। আরে ঠিকই বলেছিস,
ঝড়ের আগে যদি ঘরটা ঠিক করতে পারতাম তাহলে আজ এত চিন্তা করতে হতো না রে। থাক, অত মন খারাপ করো না তুমি। তুমি কি করবে বলো তো? তুমি তো আর ইচ্ছে করে ঘর না ঠিক করে রাখোনি। টাকা নেই তাই ঘরটা সারাতে পারছো না। থাক বাবা, অত চিন্তা করো না। আমি আর ভয় পাবো না বাবা। সৃষ্টিকর্তা আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে। ওরে বাবা রে বাবা, পাকা বুড়িটার কথা শোনো। মেয়েটা আমার সান্ত্বনা দেওয়া শিখে গেছে। তুমুল বেগের ঝড়ের সাথে বৃষ্টিও পড়তে শুরু করল। এরপর ঝড় ততক্ষণেই তীব্র হয়ে উঠেছে। গাছের ডালপালা ভেঙে পড়েছে, ধানের শীষ সব মাটিতে লুটিয়ে পড়েছে, উঠানে বৃষ্টির পানি ঢুকেছে। বাবা দেখো, বাইরে কেমন গাছের ডালপালাগুলো ভেঙে পড়ছে। গাছের আমগুলো সব আছর খেয়ে মাটিতে পড়ছে বাবা। না জানি মাঠের ধানগুলোর কি অবস্থা। ধানগুলো তো মনে হচ্ছে সব মাটিতে নুয়ে পড়েছে। বাবা, এত জোরে কিসের শব্দ হলো? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এ কি সর্বনাশ হলো আমাদের! এ কি সর্বনাশ হলো আমার! ও বাবা, অমন করে কাঁদছো কেন? কি হলো বাবা? ওগো, আমাদের আম গাছটা ভেঙে রান্নাঘরের উপর পড়েছে। হায় হায় হায়, একটা মাত্র আম গাছ ছিল, সেটাও গেল, রান্নাঘরটাও গেল। বাবা, ও বাবা, মেঘলা দিনের ঝড় তো আমাদের সব শেষ করে দিল। এবার এবার আমি পাকা আম কোথায় থেকে খাবো বাবা? হ্যাঁ রে, আমাদের কপাল থেকে সবকিছুই চলে গেল রে মা। ধান নষ্ট হয়ে গেল, দুবেলা দুমুঠো ভাতও যে কপালে জুটবে না রে। এই কালবৈশাখীর ঝড় তো আমাদের সব নিয়ে গেল। এবার আমাদের কি হবে? কি করে সব কিছু ঠিক করব? কেঁদো না গো, কেঁদো না। কেঁদে আর কি হবে বলো? যা হবার তো হয়েই গেছে। সৃষ্টিকর্তার কাছে বলো আমাদের এই ঘরটা যেন না ভেঙে যায়, তাহলে যে মাথা গোঁজার ঠাঁইটুকু চলে যাবে আমাদের। ওগো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। দেখো, উনি আমাদের সর্বহারা করবেন না। এইভাবে সারা রাত বৃষ্টি হলো। পরদিন ভোরের আলো ফুটলে ঝড় বৃষ্টি কমতে শুরু করলো। চারদিকে যেন ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে, কোনো কোনো গাছ গোড়া থেকে উপরে উঠে আছে। আয়শা, ঝড় বৃষ্টি থেমে গেছে, আমি মাঠের দিকে যাচ্ছি। তোমরা পারলে উঠানটাকে পরিষ্কার করতে থাকো। ওগো, সাবধানে যেও। চারদিকে পানি জমে গেছে, দেখে শুনে যেও কেমন। হ্যাঁ, তা তো যাবো। হায় হায় রে হায়, এ আমার কি সর্বনাশ হলো! সারা জমির ধানগুলো তো পানির নিচে। এ কি সর্বনাশ হলো! কেঁদো না গো রামুদা, কেঁদো না। দেখো, সারা মাটি তো পানির নিচে তলিয়ে আছে। কেঁদো না তুমি। দিনু, এই ধানই ছিল আমার শেষ ভরসা। ভেবেছিলাম ধানগুলো বিক্রি করে ভাঙা ঘরটা এবার ঠিক করব, কিন্তু কি অবস্থা দেখ ভাই! আমার সব সম্বল সবকিছুই শেষ হয়ে গেছে আমার। রামুদা, সবাই ফসল করে, তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। দেখো, সবার স্বপ্নই তো পানির নিচে চলে গেছে। হ্যাঁ রে দিনু, তাই তো দেখছি, কিন্তু কি করব বল? আমি তো নিজেকে সামলাতে পারছি না। শোনো রামুদা, যা হবার হয়ে গেছে। এখন যেগুলো আছে সেগুলো কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করতে হবে। হ্যাঁ রে দিনু, সারা বছরের ভাত ঘরে তুলতে না পারলে বউ মেয়েকে না খেয়ে মরতে হবে রে। হ্যাঁ রামুদা, চলো মাঠের পানি বের করার ব্যবস্থা করি। মা, ও মা, এবার কি আমাদের পাকা আম খাওয়া হবে না? কি করে খাবি বল? একটাই তো গাছ ছিল, সেটাও তো ঝড়ে ভেঙে পড়েছে। এই সর্বনাশা কালবৈশাখী ঝড় তো আমাদের থেকে সব কিছু কেড়ে নিল মা। অমন করে বলিস না মা। সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই তো করে রে।
চল তাড়াতাড়ি ডালপালাগুলো কেটে পরিষ্কার করি। কাল থেকে তো সবাই না খাওয়া, কটা ভাত রান্না করতে যেতে হবে। হ্যাঁ মা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। এরপর রামু মাঠ থেকে বাড়ি ফিরে এলো। কি গো, ধানের কি অবস্থা? আছে পানির নিচে, আর কি অবস্থা হবে? ওগো, সব ধান কি নষ্ট হয়ে যাবে? জানি না গো, পানি যদি তাড়াতাড়ি নেমে যায় তাহলে হয়তো কিছু ধান পাওয়া যাবে, আর পানি যদি না নামে তাহলে সব ধান পচে যাবে, কিছুই আনতে পারবো না। হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাদের। এরপর দেখতে দেখতে কয়দিন পার হলো, ধীরে ধীরে মাঠের পানিও নেমে এলো, ধান গাছগুলো দৃশ্যমান হলো, যা যে সেইগুলো কৃষকেরা বাড়ি নিতে ব্যস্ত। আয়েশা, চলো ধানগুলো কেটে কুটে ঘরে নিয়ে আসি, যা ধান পাওয়া যাবে তাতে তো কিছুদিন চলবে, তাই না? হ্যাঁ চলো গো। ওগো দেখো, কত ঝড় বৃষ্টি কাদা পানির মধ্যেও সৃষ্টিকর্তা আমাদের খাবার ধান ঠিকই আমাদের ঘরে তুলে দিয়েছে। হ্যাঁ গো, আমরা শুধু শুধুই হায় হায় করি, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই আমাদের চিন্তা করে রাখেন গো। হ্যাঁ গো, আবার জমিটা চাষের জন্য তৈরি করতে হবে। বাবা, ফসলের এত ক্ষতি হলো, তারপরেও তুমি আবার ফসল লাগাবে? বাবা, তোমার কষ্ট হয় না? হ্যাঁ রে মা, জীবনে কত উত্থান পতন আসবে, তার মধ্যে আমাদের থেকে থাকা যাবে না রে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। ঝড় হবে, ফসলের ক্ষতি হবে, কিন্তু দুঃসময়ও পার হয়ে যাবে। জীবনেও ঝড় আসে বাবা, কষ্টও আসে, কিন্তু বাবা মা প্রতিবেশী বন্ধুরা সবাই একসাথে থাকলে সবকিছুই সহজ হয়। হ্যাঁ রে পাকা বুড়ি, তুই তো সবই বুঝিস। শত কষ্টের পরেও কৃষকেরা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চোখে নতুন স্বপ্ন নিয়ে আবার নতুন করে ফসল বুনে। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, কখনো আবার খরা, এর মধ্য দিয়েই কৃষকের জীবন পার হতে থাকে। আরে বাহ, এত বড় পুকুরটা কার রে দুলাল? আমি তো আগে কখনো খেয়াল করিনি। জমিদার বাবু, এটা হলো আমাদের ওই যে সুমনের ছেলে মন্টু আছে না, এই মন্টুর পুকুর এটা। কি, এত বড় পুকুর দিয়ে কি করে ও শুনি? এই গ্রামে এত বড় পুকুর থাকতে আমি মাছ চাষ করতে পুকুর পাই না। তাহলে জমিদার বাবু, আপনি যদি বলেন তাহলে মন্টুর সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তুই আজই কথা বল, আমার যে করেই হোক এই পুকুরটা লাগবেই। আমি এইখানে বড় বড় মাছ চাষ করব। ঠিক আছে জমিদার বাবু, আমি আজ দুপুরেই মন্টুর সাথে কথা বলছি। কি গো, তুমি এখনো ঘুমাচ্ছ? বেলা কত হলো, সেই খেয়াল কি আছে তোমার? ওহ, তোমার জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারবো না, ধ্যাৎ। হ্যাঁ তাই তো, এখন পড়ে পড়ে ঘুমাবা, পরে গিয়ে আমাকে উল্টো পাল্টো কথা শোনাবা। আর একটু ঘুমাতে পারলে মনে হয় ঘুমটা সম্পূর্ণ হতো। একটা দিনও ভালো মতো ঘুমাতে পারি না। উঠেই যখন পড়েছ, আর শোয়ার দরকার নেই। চোখে মুখে পানি দিয়ে একটু ক্ষেত খামার থেকে ঘুরে আসো তো দেখি। আমার জন্য কি পান্তা আছে, নাকি তা করতেও ভুলে গেছো? আমি তো জানি তুমি রোজ পান্তা খেয়ে তারপরে মাঠে যাও, এ কথা আবার আমাকে শেখাতে হবে নাকি? ও আচ্ছা, তাহলে যাও, আমার জন্য ভাত বেড়ে রাখো, আমি চোখে মুখে পানি দিয়েই চলে আসবো। এই নে নে, খা খা খা, হা 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 হা। এই দেখ দুলাল, দেখ আমার পক্ষীরাজটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। জমিদার বাবু, সবাই যদি আপনার মতো পশু পাখির প্রেমে পড়তো। সবাই কি আর চাইলেই সব কিছু করতে পারে রে?
এইসব করার জন্য তো কলিজা লাগে রে। তো জমিদার বাবু এটাকে কত বড় করবেন কিছু ভেবেছেন? এইটা তো দেখি বেশ বড় হয়েছে, 2 দিন পরই এটাকে কাটতে হবে। জমিদার বাবু আপনার খাবার সময় হয়ে গেছে, চলেন, দেরি করলে খাবারগুলো আবার ঠান্ডা হয়ে যাবে। কি গো, এরকম মন খারাপ করে বসে আছো কেন? আমার না অনেক দিন ধরেই একটা রাজহাঁস পালার শখ হয়েছে। তুমি আমাকে কাল একটা রাজহাঁস এনে দাও না। আরে কি বলছো এসব? একটা রাজহাঁসের দাম কত জানো তুমি? আমি এত কথা জানি না। তুমি কাল আমাকে রাজহাঁস এনে না দিলে আমি কালই আমার বাপের বাড়িতে চলে যাব। আহা, যাও যাও, তোমার যা ইচ্ছা তাই করো। হ্যাঁ, আমি না থাকলে তো তোমার ভুল ধরার মতো কোনো মানুষই আর থাকবে না। তখন সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমিও। এই তো সুযোগ, এবার হাঁসটাকে মুক্ত করা যাবে। যা যা, যেদিকে দু চোখ যায় তুই চলে যা। আমি তোকে আমার চোখের সামনে জবাই হতে দেখতে পারবো না। তার থেকে ভালো তুই চলে যা। না, এই মানুষটাকে বলার আমার কিছুই নেই। সেই কখন বের হয়েছে, এখনো তো বাড়ি ফেরার কোনো নাম নেই। এই বৃষ্টি বাদলার মধ্যে কোথায় যে কি করছে কে জানে। বাহ, কি সুন্দর হাঁস! আজ বোধহয় আমার মনের আশা পূরণ হলো গো। কই গো আয়েশা, কোথায় গেলে তুমি? একবার এই দিকে আসো তো। তুমি এই দিকে, আর আমি ভাবছিলাম কোথায় গেলে। একটু পুকুর পাড়ে গিয়েছিলাম, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর এই হাঁসটাকে কিছু খাবার খাওয়ালাম। আয়েশা, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। বলো দেখি, কি তোমার জরুরি কথা? বলছিলাম, এত বড় হাঁস দিয়ে তুমি কি করবে? তার চেয়ে বরং চলো এখন এটাকে বিক্রি করে দেই, বেশ ভালো দাম পাওয়া যাবে। এ এ তুমি কি বললে? আমি ওকে আমার সন্তানের মতো পালি, আমি ওকে বিক্রি করতে পারবো না। দেখো আয়েশা, এই অভাবের সংসারে ওকে রেখে খাওয়ানোটা অনেক কষ্ট, তাই বলছিলাম আর কি। এই তো আমার পক্ষীরাজ। দেখ দুলাল, দেখ, এটাই আমার পক্ষীরাজ। জমিদার বাবু, একটু ভালো করে দেখেন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কি যাতা বলিস? দেখতে পারছিস না তুই আমার পক্ষীরাজকে আমি চিনব না? এই বেটা, এই বল, কেন আমার পক্ষীরাজকে চুরি করেছিস? মনে করেছিস আমি কিছুই টের পাবো না? এগুলো কি বলছেন জমিদার বাবু আপনি? ও, কি বলছি তা বুঝতে কষ্ট হচ্ছে না? আমার এই হাঁসটাকে চুরি করে আবার এখন সাধু সাজা হচ্ছে? না জমিদার বাবু, সে চুরি করেনি, সে চুরি করতে পারে না। চুরি না করলে এই হাঁসটা এখানে আসলো কি করে? এখন এই হাঁসটা আমি নিয়ে যাব, আর যদি বেশি কথা বলিস তাহলে তোদেরকে পুলিশে ধরিয়ে দেব। থানার ওসির সাথে যে আমার কিরকম সম্পর্ক এ তো তোরা জানিসই। হা 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 হা। থামুন জমিদার বাবু, এটা যে আপনার হাঁস, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আহ 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 আহ, প্রমাণ দিয়ে কি হবে শুনি? এটা যে আমাদের হাঁস, তার প্রমাণ আছে। এখন যদি জোর করে আপনি এটাকে জবাই করেন তাহলে আমি আপনার নামে খুনের মামলা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে বল দেখি তোদের কাছে কি প্রমাণ আছে। দেখেন, ওর দুটো পাখার মাথা কাটা আছে। আরে হ্যাঁ, তাই তো, আমার পক্ষীরাজের তো কোনো পাখাই আমি কোনো সময় কাটিনি। তাহলে তো এটা আমার পক্ষীরাজ না। কাকা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর দরকার নাই রে মা, ওকে একটু যত্ন করে রাখিস। আর একটা কথা,
কোনোভাবেই যেন জমিদার বাবু এটা জানতে না পারে। না দুলাল কাকা, তুমি নিশ্চিন্তে থাকো, কেউ কিছুই জানতে পারবে না। দেখ আপা দেখ, পুকুরে কতগুলো ছোট ছোট চিংড়ি মাছ ঘুরে বেড়াচ্ছে। চল আপা, এই ছোট ছোট মাছগুলোকে ধরে বাড়িতে নিয়ে যাই। মাছ তো দেখছি, কিন্তু মাছ ধরবো কি দিয়ে? আমাদের তো কোনো জাল নেই। আমাদের জাল নেই তো কি হয়েছে, বাজার থেকে একটা জাল কিনে এনে মাছ ধরবো। জাল কিভাবে কিনবি? তোর কাছে কি টাকা আছে? না, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আজ মায়ের কাছ থেকে টাকা নিয়ে জাল কিনবো। তুই কি পাগল হয়ে গিয়েছিস? মা এত টাকা পাবে কোথায়? আমি চাইলে মা আমাকে অবশ্যই টাকা দেবে। এখন চল আপা। চল দেখি তুই আজ টাকা পাস কিনা। মা, আমাকে কয়েকটা টাকা দাও। কি রে বাবা, টাকা দিয়ে কি করবি? আমার টাকার দরকার, আমি টাকা দিয়ে জাল কিনে পুকুর থেকে মাছ ধরবো। একটা জাল কিনতে অনেক টাকা লাগে রে বাবা, আমরা এত টাকা কোথায় পাবো বল? আমরা তো গরিব মানুষ। আমি কিছু জানি না, আমার জাল লাগবে, তুমি টাকা এনে দাও। এমন করে না বাবা, সত্যি আমার কাছে টাকা নেই, আমি কোথা থেকে টাকা এনে দেবো তোকে? এই আকাশ, চল আমার সাথে। মা তো বললো মায়ের কাছে টাকা নেই। দূর, আমার ভালো লাগে না এসব, আমরা এত গরিব কেন? আকাশ, তুই কিন্তু এখন একটু বেশি বেশি করছিস। চল আমার সাথে, চুপচাপ ঘরে চল। কি কপাল আমার, ছেলেটা কয়টা টাকা চাইলো জাল কেনার জন্য, সেটাও দিতে পারলাম না। কি মা আমি, ছেলেটা কোনো দিনও কিছু চায় না, আজকে প্রথম কয়টা টাকা চাইলো। যাই দেখি কারো কাছে কয়েকটা টাকা পাই কিনা। আকাশ, আকাশ বাবা, তুই কি এখনো আমার সাথে রাগ করে আছিস? দেখ দেখ, আমি তোর জন্য টাকা নিয়ে এসেছি। তুমি না বললে তোমার কাছে কোনো টাকা নেই? একটু আগেই আমি তোর হারুন কাকার বাসায় গিয়েছিলাম রে, সেখান থেকে ধার করে টাকা নিয়ে এসেছি, পরে মুরগির ডিম দিয়ে সব টাকা শোধ করে দেব। আচ্ছা দাও, টাকা দাও, আমি জলদি বাজার থেকে জাল কিনে মাছ ধরতে যাব। এই নে, এখানে 30 টাকা আছে, দেখে শুনে ভালো দেখে একটা জাল কিনবি, যাতে অনেক দিন যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, ভালো দেখে একটা জাল কিনে অনেক মাছ ধরবো। আচ্ছা বাবা, যা, তাড়াতাড়ি ফিরে আসিস। কিরে রূপা, আকাশ, তোরা এখানে কি করছিস? বিল্লাল কাকা, তোমার কাছে কি কোনো ভালো কটের জাল আছে? আরে জাল তো আছে, কিন্তু তোদের কাছে কি টাকা আছে? একটা জালের দাম কিন্তু 40 টাকা হবে। কিন্তু আমার কাছে তো 30 টাকা আছে, তুমি 30 টাকা একটা জাল দাও না আমাকে। তোকে কিভাবে 30 টাকায় জাল দেই রে বাপ? তোকে 30 টাকায় জাল দিলে যে আমার 10 টাকা লোকসান হয়ে যাবে। আমি জালে মাছ পেলে তোমাকে মাছ দেব, তুমি আমাকে একটা জাল দাও না। সত্যি বল, কিন্তু মাছ পেলে আমাকে মাছ দিবি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি কাকা, তোমাকে আমি মাছ দেব, এখন দাও, আমাকে একটা জাল দাও। এই নে, এটা রাখ, এটা কটের জাল, এই জালটা অনেকদিন ভালো থাকবে, সহজে ছিঁড়বে না। আচ্ছা ঠিক আছে কাকা, আমরা এখন যাই, এই তোমার টাকা। আমরা এখন কোথায় যাচ্ছি আকাশ? আমরা এখন নাজিম কাকার কাছে যাচ্ছি, নাজিম কাকা বাঁশ বিক্রি করে। নাজিম কাকা, নাজিম কাকা, বাড়িতে আছেন? কিরে, কি হয়েছে তোরা আমার বাড়িতে? কাকা, আমরা বাজার থেকে কটের জাল কিনে এনেছি, কিন্তু আমাদের তো কোনো বাঁশ নেই। আমাদের একটা বাঁশ দাও না জাল বাঁধার জন্য। কিন্তু আমি তো একটা বাঁশ 10 টাকা করে বিক্রি করি,
তো তোদের কাছে কি টাকা আছে? না কাকা, সব টাকা দিয়ে তো জাল কিনে ফেলেছি। কাকা, তুমি আমাদের একটা বাঁশ দাও না কেটে, আমরা জাল বানিয়ে মাছ ধরে তোমাকে মাছ দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোরা একটুখানি দাঁড়া, আমি ঘরের ভেতর থেকে দাটা নিয়ে আসি, তারপরে আমি তোদের জাল বানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে তো অনেক ভালো হবে। এই চল চল, বাঁশ ঝাড়ের কাছে যাই। এই নে এই নে, এই দেখ কত সুন্দর জাল বানিয়ে দিয়েছি, এই জাল সহজে নষ্ট হবে না। আচ্ছা কাকা, ঠিক আছে, আমরা এখন মাছ ধরতে যাই, যদি মাছ পাই তাহলে আমরা তোমাকে দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, দেখ তোরা মাছ পাস কি না, তোরা মাছ না পেলে যে আমার এত পরিশ্রম করা বৃথা হয়ে যাবে রে। তুমি চিন্তা করো না কাকা, আমরা অবশ্যই মাছ পাবো ইনশাআল্লাহ। এই দেখ দিদি, কতগুলো মাছ উঠেছে, কিন্তু এই মাছগুলো রাখবো কোথায়? এই যা, মাছ রাখার জন্য তো পাত্র আনতে ভুলেই গেছি। ওই দেখ, বড় বড় কচু পাতা দেখা যাচ্ছে, কচু পাতায় মাছ রাখি। হ্যাঁ হ্যাঁ, চলো আপা, তাই করি। দেখো দেখো দিদি, কতগুলো মাছ পেয়েছি, 3টা বড় বড় কচু পাতা ভরে গেছে একদম। চলো, এক ভাগ নাজিম কাকাকে দিয়ে আসি, আরেক ভাগ বাজারের বিল্লাল কাকাকে দিয়ে আসি, আর বাকি মাছ বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি যাই। আপা, কালকেও আমরা মাছ ধরতে আসবো, ঠিক আছে? হ্যাঁ, তোর সাথে আমিও কাল মাছ ধরবো, তাহলে অনেকগুলো মাছ হবে। হ্যাঁ আপা, ঠিক বলেছিস। এখন বেশি কথা না বলে জলদি বাসায় চল, মা এতগুলো মাছ দেখে অনেক খুশি হয়ে যাবে। সোহাগের বউ তাকে এক বাটি মুড়ি এনে দিয়েছে। সোহাগ এক মুঠো মুড়ি মুখে দিয়ে চিৎকার করতে লাগলো। হায় হায় রে, আমার কপালের মতো এই মুড়িও পানিতে ভিজে নেতিয়ে গেছে গো। ছি, এই ভেজা নেতানো মুড়ি কোনো মানুষ খেতে পারে? আহ, কি হয়েছে শুনি? এত জোরে জোরে চিৎকার করছো কেন? জানোই তো, জোরে চিৎকার চেঁচামেচি করলে আমার বুকে বড্ড ব্যথা হয়। চিৎকার কি আর সাধে করি গো, তোমাকে বললাম এক বাটি মুড়ি দাও, ঘরে বসে চিবোই, বৃষ্টির দিনে আর কি কাজ, কিন্তু তুমি কি না আমাকে ভেজা মুড়ি দিলে। না গো, আমি তোমাকে ভেজা মুড়ি দেইনি, আসলে আমাদের ঘরের চালটা আমাদের কপালের মতোই ফুটো, তাই তো পানি পড়ে মুড়ি ভিজে গেছে। তুমি বসো, আমি আরেক বাটি মুড়ি এনে দিচ্ছি। থাক থাক, আর মুড়ি লাগবে না, বৃষ্টি কমলে বের হব, তাড়াতাড়ি রান্না শেষ করো। কি করে রাঁধবো বলো তো? রান্নার সব কাঠ যে ভিজে গেছে, আমি তো কোনো রান্নাও করতে পারিনি। হয় শুকনো কাঠ এনে দাও, আর না হলে না খেয়ে থাকো। চারদিকে শুধু নেই নেই আর নেই, জীবনের প্রতি ঘেন্না ধরে গেল। শোনো, যেই দিকে দু চোখ যায় সেই দিকেই চলে যাও, তবে মনে রেখো ফেরার সময় বাজার করে নিয়ে এসো, চাল ডাল প্রায় শেষ, আর রোদ উঠলে শুকনো কাঠও আনবে, এই বলে দিলাম। সোহাগ টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইরে চলে গেল। গ্রামের চায়ের দোকানটায় আজ কোনো ভিড় নেই। চায়ের দোকানদার আর করিম মিয়া বসে আছে। কি সোহাগ ভাই, মেজাজ ঠিক নেই মনে হচ্ছে, কড়া করে এক কাপ চা দেব নাকি? বৃষ্টির দিনে গরম গরম চা খাও, মেজাজ একদম ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যাবে। কি হয়েছে সোহাগ ভাই, কোনো সমস্যা নাকি? সমস্যা কি আর একটা রে ভাই, যেদিকে তাকিয়ে দেখি সেদিকেই শুধু নেই নেই আর নেই। ঘরের চাল ফুটো, ঘরের আনাজ নেই, কাঠ নেই, ওদিকে বৃষ্টির জন্য মাছ ধরাও বন্ধ, এবার বোঝো আমার অবস্থা। আরে ভাই, সে তো আমাদের জেলেদের রোজকার ব্যাপার, এসব আর নতুন কি?
বাপ দাদার পেশা ছাড়তেও পারি না, আবার ধরে রেখেও সেরকম ব্যাপার। বাপের সংসারেও অভাব ছিল, আমাদের সংসারেও অভাব আছে। এ তো চলছে যুগের পর যুগ ধরে। নাও গো সোহাগ ভাই, তোমার চা। শুধু এই কারণে, বুঝলে, এই কারণে আমি বাপ দাদার পেশা ওই মাছ ধরা ছেড়ে দোকান খুলে বসেছি। তবে তাতে যে খুব একটা লাভ হচ্ছে তা কিন্তু নয়। আর আমার মা কি বলে জানো? মা বলে বাপ দাদার পেশা ছাড়লে পূর্বপুরুষেরা আড়ষ্ট হবে, তাদের কোপে পড়লে ভোলা ওঠা হয়ে মরতে হবে। না না, দিনের পর দিন এমনি করে চলতে পারে না, কিছু একটা উপায় বের করতেই হবে। এই নাও ভাইয়া তোমার চায়ের পয়সা, আমি চলি গো। এই বৃষ্টির মধ্যে এমন জমজমাট আড্ডা রেখে কোথায় চললে? আজ একটা হেস্তো নেস্তো করেই ছাড়বো। মাথা তো তোমার বেজায় গরম মনে হচ্ছে, তা হেস্তো নেস্তোটা করবে কার সাথে? কার আবার, আমার ভাগ্যের সাথে। আমি চলি গো। আমার মনে হয় নেই নেই করে লোকটার মাথাটাই বিগড়ে গেছে। আহ, কত ভালো লোক গো। রাগের মাথায় মানুষটাকে যে কেন দুটো কথা শোনাতে গেলাম। বেলা কত হয়ে গেল, এখনো তো ফিরল না সে। কোনো বিপদ আপদ হলো না তো? না না, বৃষ্টি থামলে ঠিক ফিরে আসবে, আমি বরং অপেক্ষা করি। ওদিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর দিকে তাকিয়েছিল সোহাগ। এমন ভিজলে তো তোমার জ্বর হবে, শরীর খারাপ করবে, বিছানায় পড়লে তুমি খাবে কি? কে কে কথা বলছো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি হলাম তোমার ভাগ্য, এই যে দেখো আমাকে। তুমি এত কালো কেন? আমি হলাম তোমার মন্দ ভাগ্য, তাই তো এত কালো। আমি আছি বলে তোমার কাছে সুখ আসতে পারে না। কেমন করে আমার কাছে সুখ আসবে বলতে পারো? আমি না থাকলেই সুখ আসবে, কিন্তু আমি যে তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। সবাই সুখকে চায়, আমাকে তো কেউ চায় না। আর আমি একবার যার কাছে এসে পড়ি তাকে আর ছেড়ে যাই না, এজন্য আমি তোমাকে ছাড়বো না। তাহলে আমার অভাব অনটন আর কাটবে না? তুমি বলো না, আমি কি করতে পারি? আচ্ছা, আমার কপাল না হয় মন্দ, আমার বউয়ের কপাল তো মন্দ নয়, তবে আমার জন্য সে কেন কষ্ট পাবে? এক যাত্রার পৃথক ফল হয় কখনো? তবে কি জানো, একটা কথা আছে না, অভাবের স্বভাব নষ্ট। তবে তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার লাভই হবে, লোকসান হবে না। কি 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 কথা? তুমি চুরি করো, ডাকাতি করো, আবার রাতের বাজারে পাড়ি জমাও, দেখবে তোমার আঙ্গুল ফুলে কলা গাছ হবে। চুরি? ওরে বাপরে, ওসব আমি করতে পারবো না। আর ডাকাতি? ওই লোক বল আমার নেই। রাতের বাজারে বাজি লড়বো, তার পয়সা কোথায় পাবো আমি? আর বাজিতে যে জিতবই তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? তোমাকে আমি সাহায্য করব, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে দুটো সোনার বল দেব। বলছো কি গো, সোনার বল? তার যে বেজায় দাম, কিন্তু তুমি তা পাবে কোথায়? আমি সব জানি। এই বল যে লুকিয়ে রেখেছে সে 2 যুগ আগেই মারা গেছে, আর যারা এই বলের সন্ধানে এসেছিল তারা হারানো কুয়োতে হারিয়ে গেছে। হারানো কো? সে আবার কি? তুমি তো কিছুই জানো না। হারানো কুয়োতে একবার কেউ প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না। চলো, আমি তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছি। ওদিকে ভাগ্যের কথা মতো সোহাগ একটা কুয়োর কাছে এলো। সোহাগ সোনার বল দুটো তুলে নিল, ইচ্ছে করে একটি বল সে কুয়োর ভেতর ফেলে দিল। হায় হায়, কি সর্বনাশ হলো! একটি সোনার বল কুয়োতে পড়ে গেল। বলি, ও মন্দ ভাগ্য, যাও না, আমার বলটিকে তুলে এনে দাও। যাচ্ছি, তোমাকে দিয়ে না কোনো কাজ হয় না। দুর্ভাগ্য, এবার মনে হয় পিছু ছাড়লো। আমাকে টেনে তুলো, তুমি শুনতে পাচ্ছ? আমি কেন তোমাকে টেনে তুলবো? তুমিই তো বলেছো এটা হারানো কুয়ো, এতে একবার কেউ প্রবেশ করলে আর আসতে পারে না।
তার মানে তুমি আমার সঙ্গ ছেড়ে দিলে? হায় হায়, আমি চেয়েছিলাম তোমার অভাব দিয়ে তোমাকে অসৎ মানুষ বানাবো, আমার জালে যে আমি জড়িয়ে গেলাম। সোনার বল নিয়ে সোহাগ ঘরে ফিরে এলো। ওদিকে রান্না করে খাবার বেড়ে সোহাগের বউ তার জন্য অপেক্ষা করছিল। ওগো, ওগো তুমি এসেছো? হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার ভাত বাড়ছি। সকালে রাগের মাথায় যা যা বলেছি সব ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। সে ঠিক আছে, তবে বউ এই সোনার বলটা যত্ন করে রাখো, এটা আমাদের গুপ্তধন। ও মা গো, এটা তুমি কোথায় পেলে গো? আমার মন্দ ভাগ্য দিয়েছে গো, আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আর না, তোমাকে আমি রাজরানী করে রাখতে চাই। সে হবে, আগে খেয়ে নাও তো, এসো বসো। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। বাহ বাহ বাহ, মনে বেশ সুখ আছে তোমার মনে হচ্ছে। কেমন গলা ছেড়ে গান গাইছো। কি যে বলো আয়েশা, মনের সুখই তো আসল, বলো। হ্যাঁ গো, মনের সুখই হলো আসল সুখ। এই হারুন মাঝি সব সময় মনের সুখ খুঁজে বেড়ায়, শুধিতে হবে যে এই ঋণ। বলি, আজ কি আর ঘাটে যাবে না? এ আবার কেমন কথা? ঘাটে না গেলে চলবে কিভাবে? ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া। ও মাঝি, যাবে নাকি ওপারে? কি যে বলেন বাবু, আপনাদের পার করার জন্যই তো বসে আছি, উঠে বসুন। তো মাঝি, কি খবর তোমার? দিনকাল কেমন যাচ্ছে? দিন কেটে যায় বাবু, দিনে দিনে এভাবেই বুঝি ফুরিয়ে যাবে সব কিছু, মুছে যাবে সব। বাহ 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 বাহ, তুমি তো বেশ ভালো কথা বলো। শুনেছি তুমি নাকি বেশ সুন্দর গানও গাও। শখ করে মনের খোরাক মেটাই আর কি। ভালো তো, তাহলে শোনাও তো একটা গান দেখি। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। বাহ 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 বাহ, বেশ সুন্দর গাও তো তুমি। এই তোমার ভাড়া, আর এই নাও তোমার বকশিস। কি গো, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? কি আর করবো গো বউ, এই যে রোজ রোজ নদীতে মাছ ধরতে যাই, কিন্তু আমার কপালে একটাও বড় কোনো মাছ বাঁধে না। সবাইকে দেখি কত বড় বড় মাছ নিয়ে বাড়িতে আসে, আর তুমি সেই রোজকার মতো এই ছোট ছোট মাছই এনেছো। ধ্যান, যাও এগুলোই বাজারে গিয়ে বিক্রি করে আসো। কি যে কপাল আমার। আচ্ছা, আমি বাজারে যাই তাহলে। কি রে সুমন, তোর তো রাজকপাল রে। দূর, এ কি যে বলো, এ রাজকপাল হলে রাজত্ব কোথায় শুনি? ওরে, তুই তো মাছের রাজ্যের রাজা, রোজ রোজ এত বড় বড় মাছ আর তো কেউ ধরতে পারে না। এ কি যে বলো ভাই, এ সবই আল্লাহ তাআলার রহমত আর বরকত। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আচ্ছা, তুই এখন এক কাজ কর তো,
আমাকে একটা বড় দেখে মাছ দে তো দেখি। তোর ভাবি মাছের তরকারি রান্না করবে বলেছে। না, আজকে মনে হচ্ছে লোকজন কিছুই হবে না। ঘরে যাই, দেখি ঘরের দিকেই ফিরি। আরে ও মাঝি, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বাবু, ঘাটে লোকজন নাই তো, তাই ভাবলাম বাড়িতে চলে যাই। তা আপনাকে কি পার করতে হবে নাকি? না না, আজ আর আমাকে পার করতে হবে না। তোমার সাথে আমার কিছু কথা ছিল, তাই তো তোমার কাছে আসছিলাম আমি। আমার কাছে আবার কিসের দরকার বাবু? আরে আছে আছে, শোনো, আমার একটা ছোট মাছের আড়ত আছে। তো ছোট বড় সব মাছই লাগে আমার, তাই তো তোমাকে বলছিলাম। না বাবু, আমি তো মাছ ধরি না। আরে পুরো কথা তো আগে শুনবে, তারপর কথা বলবে, দাঁড়াও না। আচ্ছা আচ্ছা, আগে বলুন তাহলে আপনি। তোমার তো জানাশোনা অনেক জেলে আছে, তাদের সাথে কথা বলে যদি তুমি মাছ পাইয়ে দিতে পারো, তাহলে তোমারও সেখান থেকে একটা লাভ হবে আর কি। মানে তোমাকেও লাভ দেব, তাহলে তোমাকে আর কষ্ট করে খেয়া পার করতে হবে না। তার মানে আপনি আমাকে ব্যবসায়ী বানাতে চাচ্ছেন বাবু? এই তো ঠিক ধরেছ তুমি। কিন্তু বাবু, আমি আমার এই মাঝির পেশা ছাড়তে পারবো না। কিছু করলে পাশাপাশি করব। হ্যাঁ, খুব ভালো, তাহলে তো হয়েই গেল। তবে আমার কিন্তু পদ্মা নদীর ছোট মাছ আর ওই গঙ্গা নদীর বড় মাছ লাগবে। তাহলে ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। ওগো, আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার কথা। বিশ্বাস করো আয়েশা, আমিও কখনো ভাবতেও পারিনি যে আমার সামনে এমন একটা ব্যবসার সুযোগ আসবে। কিন্তু যে করেই হোক, আমাকে দুই নদীর দুই ছেলেকে ঠিক করতেই হবে। এ আর তেমন কি, গঙ্গার বড় মাছ তো তুমি সুমন ভাইয়ের কাছ থেকেই নিতে পারবে। তোমার তো অনেক বুদ্ধি আয়েশা, আমি কালই সুমনের সাথে কথা বলবো। পুরুষের শুধু শক্তিই আছে, বুদ্ধি তো শুধু মহিলাদের। কি খবর হারুন ভাই? মাছ কি ভালো হয়েছিল? আরে ভালো মানে চমৎকার, তার উপরে আবার তোর ভাবির হাতের রান্না, পুরাই অমৃত। শুধু তো বলেই গেলে, কোনোদিন তো আর খেয়ে দেখার আর সুযোগ করে দিলে না। হবে রে, এবার হবে। কিন্তু তার আগে আমার কথা তোকে শুনতে হবে। ঝটপট আমার নৌকায় উঠে পড়তো। আরে এ তো খুব ভালো কথা, কিন্তু ভাই সমস্যা তো অন্য জায়গায়। আরে কিসের আবার সমস্যা বাঁধলো তোর? হ্যাঁ, সমস্যা আমার না, সমস্যা নদীর। পদ্মা নদীতে এখন ছোট ছোট মাছ পাওয়াই মুশকিল, আর থাকলেও ওইখানকার জেলেরা তো কিছুতেই দেবে না। তা বললে কি আর হয় রে? দেখতে তো হবে চেষ্টা করে, তাই না? হ্যাঁ, তা ঠিক বলেছ। তাহলে চলো ওই দিকটা দিয়ে ঘুরে আসি। না, বারবার এই একই কথা বলতে আর ভালো লাগে না। আজ আর আমি বাড়ি ফিরবই না। ধুৎ। ওই দেখো ভাই, কে যেন আমাদের দেখে হাত নেড়ে নেড়ে ডাক দিচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু ওই জঙ্গলের দিকে কি করে ওই লোক? আরে যা হয় হবে, চলো তো আগে গিয়ে দেখি। ও ভাই, আরে ও ভাই, আমাকে একটু নিয়ে যাবেন তোমাদের সাথে? কি যে বলি ভাই, আমরা আসলে একজনকে খুঁজছি। হ্যাঁ, তাকে পেয়ে গেলে তো আপনাকে নিয়ে যাওয়াটা কষ্ট হবে আর কি। মানে খুঁজছেন? তাই এই জঙ্গলে নদীতে কাকে খুঁজছেন? যদি বলতেন একটু। আসলে ভাই, আমরা এই পদ্মা নদীর একজন জেলেকে খুঁজছিলাম, যে আমাদের পদ্মা নদীর ছোট মাছ দেবে আর কি। এই দেখেন তো,
এগুলো দিয়ে হবে কি না? আরে বাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। এই নেন বাবু, আপনার গঙ্গা নদীর বড় মাছ আর পদ্মা নদীর ছোট মাছ। আমি জানতাম এই কাজ শুধু তুমি করতে পারবে। হারুন ভাই আপনার কথা অনেক বলেছে বাবু। আহ 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 শোনো, এখন থেকে তোমরা দুজনে রোজ 2 নদী থেকে মাছ ধরবে, আর হারুন সেইগুলো আমার কাছে এসে দিয়ে যাবে। তোমরা তোমাদের পয়সা ঠিক সময়ে পেয়ে যাবে। ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবু? আরে না না, ধন্যবাদ তো হারুনকে জানানো দরকার। ওই তো আমাদের সবার সমস্যার সমাধান করে দিল।